হ্যালো এভরিওয়ান, নিঝুম সন্ধ্যায় আপনাদের সবাইকে স্বাগতম। কাছে এবং দূরের যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও ভালো আছি। তো সকাল সকাল দেখেন চা তৈরি করে চলে এসেছি। তো দুইজনের জন্য 2 কাপ চা, সাথে একটু বিস্কিটও নিয়েছি। তো সকাল থেকে আজকের ব্লগটা শুরু করছি। এখন বাজে সকাল 7টা। তো আমি ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম করে তারপরে চা তৈরি করে খাওয়া দাওয়ার পরে আমি চলে এসেছি দুপুরে রান্না বান্না করার জন্য। আর আজকে রান্না করব আমি, এটাকে ধুন্দুল বলে। আপনাদের এখানে কে কোন নামে চিনেন এটাকে অবশ্যই প্লিজ জানাবেন। তো ধুন্দুলটা আমি একটু ছুলে নিচ্ছি, আর এটা দিয়ে ছুললে ধুন্দুলটা বেশ সুন্দরভাবে ছোলা যায়। আমি তো বটি দিয়ে ছুলতে গেলে একেবারে ধুন্দুলের সব চলে যায়, ওই জন্য এটা দিয়ে বেশ সুন্দর ছোলার কাজটা সম্পূর্ণ করা যায়, ওই জন্য এটা দিয়েই ছোলার চেষ্টা করি। তো ধুন্দুলগুলো আমার ছোলা হয়ে গেছে। এবার কিন্তু আমি দেখেন আমি ধুন্দুলগুলো এবার কেটে নেব রান্নার জন্য। আর এই ধুন্দুলে কিন্তু রান্নার সময় জলের ব্যবহারটা আমি কখনো করি না, কারণ ধুন্দুলটা যখন একেবারে বসাই তখন কিন্তু ধুন্দুলটা থেকে যে পরিমাণ জল বের হয় ওই জলটাই কিন্তু রান্না হয়ে যায়। তো দেখেন ধুন্দুলগুলো ছোলার পরে কত সুন্দর দেখা যাচ্ছে, আমার কাছে বেশ সুন্দর লাগছিল। ধুন্দুলের এমনিতে বটি দিয়ে ছুলতে গেলে হয় কি, একেবারে মনে হয় কি সব কিছু চলে গেল, খাবলা খাবলা উঠে যায়, এরকম একটা অবস্থা। তো যেখান থেকে সেখান থেকে ধুন্দুলটা মানে উঠে যায়। আমি তো বটি দিয়ে ছুলতে গেলে এমনই হয়, আর কার সাথে কেমন হয় আমি জানি না, আমার সাথে সবসময় এরকমই হয়। তারপরে আমি আলুগুলো কেটে নিচ্ছি। তো আলু কাটতে কাটতে আমি বেশ অনেকগুলোই আলু কেটে ফেলেছি। তো ভাবলাম যে আসলে ধুন্দুল রান্না করতে গেলে তো একেবারে পরিমাণে অল্প হয়ে যায়, ওই জন্য আমি আর আলুগুলো আর উঠিয়ে রাখিনি। তো ধুন্দুলগুলো দেখেন আমি কেটে, আলুগুলো কেটে এবার ধুয়ে নেব। অবশ্য অনেকেই আছেন যে ধুন্দুল রান্নার আগে মানে কাটার পরপরই ধুয়ে নেন, একেবারে কুচি করার পরে আর ধুয়ে ফেলেন না। তো আমার আবার যে কোনো জিনিস আমি কাটার পরে আমার না ধুলে ভালো লাগে না, ওই জন্য আমি কাটার পরে কিন্তু ধুন্দুলটা ধুয়ে নিয়েছি। আর আজকে ধুন্দুল আমি রান্না করব ট্যাংরা মাছ দিয়ে। তো ট্যাংরা মাছগুলো আমি ভেজে সুন্দরভাবে উঠিয়ে নিচ্ছি। আর এখানে ট্যাংরা মাছ উঠানোর পরে তারপরে আমি জিরা ফোড়ন দিয়ে দিয়েছি, গোটা জিরা। তার ভিতরে আমি ধুন্দুলগুলো দিয়ে দেব। আর এই ধুন্দুলে কিন্তু রসুনের কিংবা পেঁয়াজের ব্যবহারটা করলে আমার কাছে অতটা বেশি ভালো লাগে না, ওই জন্য পেঁয়াজ রসুন ছাড়াই আজকে ধুন্দুল রান্না করব। আর এভাবে করে রান্না করে ধুন্দুল খেতে আমার কাছে বেশ মজাই লাগে। আর ধুন্দুলটা দেখবেন রান্নার পরে একটু মিষ্টি মিষ্টিও লাগে। তো আমি একটু ভাজা ভাজা করে নিয়ে তারপর দেখেন ঢাকা দিয়ে দেব। আর ঢাকা দেওয়ার পরে ধুন্দুল থেকে যে পরিমাণ জল বের হবে সেই জলটা দিয়েই কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো আমি ঢাকা দিয়ে দিয়েছি। তো কিছুক্ষণ পর ঢাকা খোলার পরে অবস্থা দেখেন, ধুন্দুলটা থেকে যে পরিমাণ জল বের হয়েছে, এতে আর এক্সট্রা করে কি পরিমাণ জল দেব। তো আমি লবণ হলুদ দিয়ে দিচ্ছি, এর ভিতরে আমি আর জল ব্যবহার করব না। এই জলটাতেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আমি ভালোভাবে হলুদ লবণ মিশিয়ে তারপরে দেখেন ঢাকা দিয়ে দেব আবার। তো ধুন্দুলটা ঢাকা দিয়ে আমি চলে এসেছি জামাই পিঠা খাওয়ার জন্য। আর দেখেন সকাল সকাল এক চাচা জামাই পিঠা নিয়ে এসেছেন, এখন বাজে 11টা। তো জামাই পিঠা নিয়ে আসার পরে আমার তো খুবই খেতে ইচ্ছা হচ্ছিল, ওই জন্য 4 পিস কিনেও নিয়েছি। আর এগুলো আমার কাছে বেশ মজাই লাগে। তো আবার চলে এসেছি দেখেন জামাই পিঠা খেতে খেতে আবার রান্না করতে চলে এসেছি। তো আমার রান্নাটা প্রায় হয়ে যাওয়ার মতো অবস্থা। দেখেন ধুন্দুলের ভিতরে আমি মাছগুলো দিয়ে দিয়েছি। এখানে আর একটু ঢাকা দেওয়ার পরে তারপরে আমি নামিয়ে নেব, কারণ আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে।
তো এখানে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আমি একটু জিরার গুঁড়া দিয়ে এবার তরকারিটা নামিয়ে নেব। আর এই ধুন্দুলের তরকারিতে লাস্টে একটু জিরার গুঁড়া দিলে ফ্লেভারটাও ভালো আসে আর খেতেও বেশ ভালোই লাগে। তো আমি এবার চুলা থেকে তরকারিটা নামিয়ে নিচ্ছি। আর দেখেন যখন ধুন্দুলটা কেটেছিলাম তখন মনে হচ্ছিল কতগুলো ধুন্দুল, এখন দেখেন শুধু আলু ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। সেই ধুন্দুলের আর খোঁজ নেই, এরকমটাই হয় আসলে। এই জলজ সবজিগুলো রান্না করতে গেলে জলের পরিমাণটা উপরে বেশি আসলে ভেসে ওঠে। আর এখানে দেখেন আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, ট্যাংরা মাছ দিয়ে ধুন্দুল। তো আমি খাওয়া দাওয়া করে চলে যাব এক জায়গায় বেড়াতে। তো টেইলারিং অ্যান্ড ড্রেস মেকিংয়ের একটা ক্লাসে। তো সেখানে যেয়ে দেখি এখানে ব্রাইডালের জন্য একটা ওড়না তৈরি করা হচ্ছে। তো গ্লুগান দিয়ে আসলে নেটের কাপড়ের উপর এই কাজটা করা হচ্ছে। তো ভাবলাম আমিও একটু হাত লাগাই। তো আমারও বেশ ভালো লাগছিল। আমিও কয়েকটা করার পরে তারপরে একটু ভাবলাম যে একটু ভিডিওটা করে নিই, যেহেতু ড্রেসটা অনেক সুন্দর লাগবে মনে হয় তৈরি হওয়ার পরে। ওই জন্য সবাই মিলে হাত লাগিয়ে একটু করার চেষ্টা করছি, আর বেশ ভালোই লাগছে কিন্তু। আর এই ড্রেসটা ব্রাইডকে যখন দেওয়া হবে পরিয়ে তখন কিন্তু অনেক ভালো লাগবে। এটা মূলত ছিল একটা ব্রাইডের ড্রেস। তো দেখেন গ্লুগান দিয়ে কিভাবে লাগানো হচ্ছে, আর কাপড়গুলো আগে থেকে একটু ফুল আকৃতিরভাবে কেটে নেওয়া হয়েছে। এবার গ্লুগান দিয়ে খুব সুন্দরভাবে আটকে দেওয়া হয়েছে। কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখানে দেখেন কত সুন্দর কাজ, এগুলো সব কিছুই হাতে করা হয়েছে। এবারে একটা মেয়েকে কিন্তু এই ড্রেসটা পরিয়ে একটু দেখা হবে আসলে কেমন লাগছে। তো একটা মেয়েকে এই ড্রেসটা, এই ওড়নাটা মাথায় একটু দিয়ে তারপর দেখানোর চেষ্টা করছি আসলে ব্রাইডকে কেমন লাগবে। কোন ব্রাইডকে যে পরানো হবে সেটা তো আমরা আর জানি না। ওই জন্য ভাবছি যে আসলে আমরা এখান থেকেই দেখে নিয়ে একটু, ওই জন্য ওখান থেকে একটা মেয়েকে এই ড্রেসটা মানে ওড়নাটা মাথায় দিয়ে একটু দেখানোর চেষ্টা করছি আসলে কেমন লাগছে। তো বেশ ভালোই লাগছিল, অনেক সুন্দর লাগছে। আর আমার মনে হয় ব্রাইডকে যখন খুব সুন্দরভাবে সাজিয়ে এই ড্রেসটা পরানো হবে তখন কিন্তু অনেক ভালো লাগবে। তো ও একটু লজ্জাও পাচ্ছিল, কিন্তু ওকে বেশ ভালোই লাগছিল। অনেক সুন্দর হয়েছে এই ব্রাইডের ওড়নাটা। আর এর সাথে আরও টুকিটাকি অনেক কিছুই তৈরি করা হচ্ছে। তো সেগুলো তো আমি ভিডিও করতে পারবো না, কিংবা পারিও নি, যেহেতু আমি এখানে এসেছি একটু ঘুরতে। ওই জন্য ভাবলাম যে একটু ভিডিও করে নিয়ে যাই। আর নিচের কাজগুলো দেখেন বেশ সুন্দর হয়েছে, মনে হচ্ছে একেবারে প্রজাপতির নিচ থেকে উড়ে উড়ে উপর পর্যন্ত উঠছে, দেখতে অনেক ভালো লাগছে। তো এখানে আর বেশিক্ষণ থাকবো না। এখান থেকে দেখা যায় টুকটাক কাজকর্ম রয়েছে বাসায়, ওই জন্য ভাবলাম এখান থেকে একটু ভিডিও করে চলে যাই বাসায়। তো বাসায় আমি চলে আসছি। বাসায় চলে আসার পরে ভাবলাম যে একটু দই তৈরি করি। তো আমি আগে 2বার অবশ্য দই তৈরি করতে গেছি, কিন্তু আসলে জানি না দই তৈরি করতে গেলে আমার এত বাধা আসে কেন। তো ভাবলাম যে অন্য দিন তো অন্যভাবে দই আসলে বসানোর চেষ্টা করি, তো হয় না। আজকে আমি একটু দই মেকারে দই বসানোর চেষ্টা করব, দেখি তাও হয় কি না। কিন্তু কপাল আমার এতই খারাপ, যতই চেষ্টা করি না কেন আমি দই তৈরি করার জন্য, কিছুতেই দই আমার হাতে হতে চায় না। তো দেখেন এখানে দুধটা জাল করে অন্য একটা বাটিতে আমি কিন্তু একটু গুঁড়া দুধ নিয়ে নিয়েছি। এটা অবশ্য একটু ক্যারামেল তৈরি করে তার ভিতরে দেওয়ার জন্য। আর এই গুঁড়া দুধটা এক্সট্রা নিয়েছি, আর যে লিকুইড দুধটা নিয়েছি ওটা দিয়েই মূলত দইটা বসানো হবে। তো গুঁড়া দুধের ভিতরে একটু আমি জল দিয়ে তারপরে একটা হ্যান্ড বিটার দিয়ে একটু খুব সুন্দরভাবে ফেটিয়ে নিচ্ছি, যাতে সব জায়গায় একসাথে গুঁড়া দুধটা মিশে যায়।
এখানে আমার দুধটা ফেটানো হয়ে গেছে। তো আর কোথাও কোনো লাম্পস নেই দুধের ভিতরে, সব মিশে গেছে। তো আমি এবার চলে যাব একটু ক্যারামেল তৈরি করার জন্য। আর কড়াইয়ের ভিতরে আমি চিনি দিয়ে দিয়েছি। তো চিনিটা হালকা একেবারে লো ফ্লেমে জাল করে তার ভিতরে আমি এবার ওই যে দুধটা রেখে দিয়েছিলাম ওই দুধটা কিন্তু অল্প অল্প করে দিয়ে দেব আর নাড়তে থাকবো। আমি কিন্তু ক্যারামেলের ভিতরে এবার সেই ফেটানো দুধটা অল্প অল্প করে দিয়েও দিয়েছি। তো আর একটু দুধ দেবো এর ভিতরে, লিকুইড দুধটাই ব্যবহার করব। তো ক্যারামেলটা আমার একটু বেশি লাল হয়ে গেছে, সমস্যা নেই, আমি একটু চেক করে দেখেছি আসলে কেমন লাগছে। তো ভাবলাম যে অনেক তেতো লাগতে পারে, তো তেতো লাগেনি, মোটামুটি ঠিক আছে। তো দেখেন দুধটা আমি প্রায় 2 লিটার দুধ জ্বালিয়ে আমি 1 লিটার করে নিয়ে এসেছি, অনেক ঘন করে নিয়ে এসেছি দুধটা। তো দেখেন এবার আমি চুলাটা বন্ধ করে দিয়ে দুধটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব, যতক্ষণ না পর্যন্ত দুধটা আসলে উষ্ণ গরম হয়। তো এত কষ্ট করে দইটা বসানোর চেষ্টা করলাম, কিন্তু অবশেষে কিন্তু আমার দইটা হয়েছিল না। তো এখানে দেখেন আমি সেই যে ক্যারামেলের ভিতরে দুধটা ছিল সেটা একটু উষ্ণ গরম করে নিয়েছি, মানে উষ্ণ গরম থাকা অবস্থায় তারপরে আমি এবার দুধটা এখানে ঢেলে দিচ্ছি। যে দুধটা আমি জ্বালিয়ে ঘন করে নিয়েছি ওই দুধটা এখানে একটু দিয়ে দিয়েছি, দিয়ে এবার সব একসাথে মিক্স করে নেব। দেখেন এর ঘনত্বটা কতটুকু হয়েছে। তো আমি একটু আঙুল দিয়েও পরবর্তীতে দেখব আসলে এর গরমটা কতটুকু আছে। তো দই তৈরি করার সময় বীজ দই তো মাস্ট লাগবে, ওই জন্য কিন্তু 1 কাপ, মানে কাপে থাকা যে দই আছে ওই দই থেকে 1 কাপ দই আমি এটার ভিতরে দিয়ে দিয়ে তারপরে আসলে খুব সুন্দরভাবে ফেটিয়ে বসিয়ে দেব। বীজ দই না দিলে দইটা হয় না। আসলেই তো আমার দইটা এমনি হয়নি, কিসে কী সমস্যা ছিল আমি জানি না। তো যে দই মেকারটায় বসাবো তাতেও একটু দইটা আমি কিন্তু মাখিয়ে রেখেছি। আর এবার আমি দইটা বসানোর জন্য দেখেন আমি ভেবেছিলাম একটু মিষ্টি দই তৈরি করব, ওই জন্য ক্যারামেল দিয়ে খুব সুন্দরভাবে দইটা বসানোর চেষ্টা করছিলাম। তো দইটা বসিয়ে দিয়েছি অবশেষে। তো দইটা দেখেন আসলে বসিয়ে দেওয়ার পরে আস্তে আস্তে হিট হচ্ছিল। জানি না, আমি কখনো কোনো দিন এই দই মেকারে দই তৈরি করিনি, তো আজকে একটু চেষ্টা করছি। আর এই দই মেকারটা আমার বড় কাকিমা আমাকে কিনে দিয়েছিলেন। তো দই মেকারটায় কিভাবে দই তৈরি করতে হয় আমি তো ঠিকঠাক ভালোভাবে জানি না, তারপরেও চেষ্টা করেছি দই মেকারে দইটা বসানোর জন্য। যেহেতু 4-5 ঘন্টা সময় লাগবে ওই জন্য দইটা বসিয়ে আমি একটু বাজারেও যাব। তো চলে এসেছি বাজারে কিছু ফল কেনার জন্য এবং কিছু সবজি কেনার জন্য। তো এখানে ফলের দোকানে দাঁড়িয়ে আছি, তো উনি আমাকে কিন্তু ফল মেপে দিচ্ছেন। আর যেহেতু সিজনালি ফ্রুটস কিছু রয়েছে, আম কাঁঠাল এগুলো টুকিটাকি আমি অল্প অল্প করে একটু সব রকম ফল নেব। আমার দেখা যায় লটকনটা অনেক পছন্দের, ওই জন্য একটু লটকনটাও নেব। আর এখানে নতুন একটা আম এসেছে, অবশ্য সবাই খেয়েছেন, আমার খাওয়া হয়নি কখনো। তো ভাবলাম আজকে এই আমটাই নেব। এটা ছিল ব্যানানা ম্যাঙ্গো। তো ব্যানানা ম্যাঙ্গোটা আসলে দেখতে একেবারে ব্যানানার মতো লম্বা। তো আমটা দেখে ভাবলাম যে আজকে আমটা কিনে নিয়ে যাব। আর এখানে দেখেন আমার হাজব্যান্ড গিয়েছেন কাঁচা বাজার করতে, আর আমি ফলের দোকানে ফল কিনছি। তো সন্ধ্যাবেলা যেহেতু একটু একটু বাজারে ভিড়ও ছিল, আর বাজার করতে এসে এক আপুর সাথে দেখা হয়ে গেছে, আমার পরিচিত এক আপুর সাথে। তো আমি ভিডিও করছি দেখে উনিও বলল আসলে বৌদি আপনি কি করেন? তো বললাম যে ভিডিও করছি। তো ভিডিও করার পরে বাজার থেকে এসে দেখি আমার দইটা মোটামুটি দেখে উপর থেকে মনে হচ্ছে না আসলে ঠিকঠাক আছে,
কিন্তু দেখেন কাটার পরে অবস্থা দেখেন, দইটার হয়েছিল নিচ থেকে জমে গেছে, উপরটা জমে গেছে, শুধু মাঝখানটা জমে নাই। দইটা আমি অনেকক্ষণ রেখেছি, তারপরেও এই অবস্থা হয়েছে। কেন জানি না কিসের সমস্যার কারণে দইটার এই অবস্থা। তো পরবর্তীতে আমি দইটা আর দই রাখিনি, ভাবছি এই দইটা দিয়ে আমি কি করব। দেখেন দইটা আমি ফাঁকা করে ফেলেছি এবং দইয়ের যে অংশটুকু সব কিছু আমি আবার কড়াইয়ের ভিতরে দিয়ে দিয়েছি। তো কড়াইয়ের ভিতরে দইটা দেওয়ার সাথে সাথে আমার দইটা দেখেন ছানা হয়ে গেছে। তো এই ছানাটা জ্বালিয়ে আমি ভাবছি আজকে দইয়ের কালাভুনা তৈরি করে ফেলবো। তো দইয়ের কালাভুনা তো হবে না, তো একটু মাখা সন্দেশ টাইপের এরকম যদি হয় তাহলে সেটা করে ফেলবো। আর এখানে সুন্দরভাবে আমি যে দইটা দিয়েছিলাম ওটাই এক্সট্রাই, কিন্তু আমার চিনি কিংবা অন্য কোনো কিছু অ্যাড করা লাগেনি, শুধু আমি কড়াইয়ের ভিতরে দিয়েছি, দেওয়ার সাথে সাথে এটা ছানা হয়ে গেছে। তো এই ছানাটা আমি সুন্দরভাবে জ্বালিয়ে নেব। তো আমার পূর্বে অভিজ্ঞতা নেই দই তৈরি করার, ওই জন্য আমি আজকে বেশ রকমের ধরা খেয়ে গেছি। তো এখানে দেখেন আমার পারফেক্টভাবে ছানাটা তৈরি হয়ে গেছে। আমি এটা বসিয়ে একটু সুন্দরভাবে ডেকোরেশন করে অন্য কিছু করে নেওয়ার চেষ্টা করছি। তো একটু মাখা সন্দেশ করে নেব উপর থেকে কিছু কিশমিশ দিয়ে। এখানে দেখেন রেডি হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার নতুন বন্ধু হয়ে আমার সাথে থেকে যেতে পারেন। আর দেখেন এখানে এই যে মাখা সন্দেশটা কিভাবে রেডি করে নিয়েছি, আর এটা কিন্তু খেতে মজাই হয়েছিল বেশ। তো আমি আমার হাজব্যান্ডকেও একটু টেস্ট করিয়ে দেখছি, তো উনি বলছেন আসলেই অনেক মজা হয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।